প্রকল্পের অপচয় বন্ধে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রী। বিগত সরকারের ১৩০০ প্রকল্পের যৌক্তিকতা যাচাইয়ের সিদ্ধান্ত। দেশে খেলাপি ঋণের পরিমাণ ৫,৪৪,০০০ কোটি টাকা। সংসদে তথ্য। শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানের 10টি এস আলম গ্রুপের কাল থেকে অধিবেশন দুবেলা। তেল সংকট চলছেই, আজও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মজুতদারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ভোক্তাদের। হামের ভয়াবহতা বাড়ছে। রাজশাহীতে 2 ও সিলেটে 1 শিশুর মৃত্যু। 12 লাখ শিশুকে টিকা দেওয়া হবে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিরোধী দলে থাকলেই বিএনপি সংস্কার চায়, সরকারে গেলে করে টালবাহানা। সেমিনারে অভিমত। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আইনে রূপ না দেওয়ার সিদ্ধান্তে হতাশ টিআইবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপনে সংশোধিত প্রকল্প সহ 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 483 কোটি টাকা। বৈঠকে প্রকল্প ব্যয়ে জনগণের অর্থ অপচয় বন্ধে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত সরকারের প্রায় 1300 প্রকল্পের যৌক্তিকতা যাচাই করবে এই কমিটি। বৈঠক শেষে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী ইশতেহারের আলোকে শিগগিরই নেওয়া হবে নতুন প্রকল্প। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। বিএনপি সরকার গঠনের পর সচিবালয়ে অনুষ্ঠিত হল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম বৈঠক। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে 19টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন হলেও নির্ধারিত সময়ে 7টি প্রকল্প নিয়ে আলোচনা শেষ হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে সরকার সতর্ক। নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও বিবেচনায় নেওয়া হয়েছে। 19টার মধ্যে মাত্র 7টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এটা। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়েছি, নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে। যৌক্তিক প্রকল্প নির্ধারণ ও ব্যয় কমাতে প্রধানমন্ত্রী একটি কমিটি করে দেওয়ার তথ্য জানান অর্থমন্ত্রী। গোপালগঞ্জ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, এই প্রকল্পটা তো শেষই হয়ে গেছে, এটা তো পাস করা ছাড়া উপায় নাই। তো এটা আমরা বলেছি একটু ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়ার জন্য। আমাদের কাছে মনে হয়েছে এই প্রকল্পটার যৌক্তিকতা আছে কতটুকু, সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রকল্পগুলোতে আমাদেরকে এইভাবে অতিরিক্ত ব্যয় করতে না হয় এবং মূল্য, প্রকল্প যে কোয়ালিটি, এগুলো নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না। মাননীয় অ্যাডভাইজার অর্থ মন্ত্রণালয়, ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা সব প্রকল্প ইভ্যালুয়েশন করছি। এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বেহাল অবস্থার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির। 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি সহ বিভিন্ন বিষয় নিয়েও এ সময় আলোচনা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরাও। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাদের। ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট commit the mistake of the past where it is solely সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। প্রাইম মিনিস্টারকে কংগ্রাচুলেট করছেন এবং আপনার প্রেসিডেন্টেরও শুভেচ্ছা দিয়ে গেছেন এবং ইউরোপিয়ান কাউন্সিলেরও প্রেসিডেন্টের শুভেচ্ছা দিয়েছেন এবং কিভাবে আগামীতে বাংলাদেশ ইউ রিলেশনস এগিয়ে নেওয়া যায় এগুলার আলাপ আলোচনা হয়েছে। এত বড় ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী আসছেন এবং বাংলাদেশের দিকে একটা নতুন সম্পর্ক করতে সবাই একটা তাকিয়ে আছে, সবাই করতে চায়। সো বিভিন্ন ক্ষেত্রে উইভ ডিসকাসড অল এরিয়াস অফ কোঅপারেশন। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর গভর্নিং বডি সভা শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, শ্রমবান্ধব নীতি প্রণয়নের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে আইএলও গভর্নিং বডি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, 31 ডিসেম্বর 2025 পর্যন্ত স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা। তাছাড়া সংসদে তিনি শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও উপস্থাপন করেন। এদিকে সংসদের নবম বৈঠকে 11টি বিল উত্থাপন করা হয়েছে, যার মধ্যে 7টি পাশ করা হয়। আহমেদ সরার রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লিখিত প্রশ্নে দেশে খেলাপি ঋণের প্রকৃত চিত্র ও খেলাপিদের তথ্য জানতে চান। টেবিলে উত্থাপিত উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,44,831 কোটি 88 লক্ষ টাকা। অর্থমন্ত্রীর দেয়া তথ্যে শীর্ষ 20 ঋণ খেলাপি তালিকায় রয়েছে এসালম গ্রুপেরই 10টি প্রতিষ্ঠান। এছাড়া বেক্সিমকোর 2টি প্রতিষ্ঠান আছে এ তালিকায়। এদিকে চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রতিবেদনটি পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অধিকতর যাচাই বাছাইয়ে বিলটি সংসদের বিশেষ কমিটিতে পাঠান ডেপুটি স্পিকার কায়সার কামাল। নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা। এদিকে সময় স্বল্পতার কারণে 133টি অধ্যাদেশ বিল আকারে পাশ করানোর জন্য সংসদের অধিবেশন 2 বেলা করে চালানো হবে বলে জানান চিফ হুইপ। 133টি অধ্যাদেশ আইনে রূপান্তর করার জন্য কম্পালশন আছে আমাদের সংবিধানের আর্টিকেল 93(2) অনুযায়ী, এবং আর্টিকেল 93(2) অনুযায়ী যদি আমরা না করি তাহলে এই অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে, এবং অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে গেলে আমরা অনেক বিড়ম্বনায় পড়ব যে আমাদের এই বিলগুলা আগামী 9 তারিখের মধ্যে সকল বিল পাশ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে সকাল 10:30 থেকে আমাদের সংসদ শুরু হবে, আমাদের ফার্স্ট সেশন, এবং আমরা দ্বিতীয় সেশন করব বিকাল 3:30টায়। প্রয়োজন যদি হয় তাহলে আমরা দেখব, এবং আগামী বৃহস্পতিবারে বেসরকারি সদস্যদের যে দিন আছে সেটাকে আমরা কন্ডন করেছি, এই জন্য সেটাও সরকারি দিবস হবে, বেসরকারি সদস্যদের সেই দিন থাকবে না। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যদি শুক্রবার প্রয়োজন হয় তাহলে শুক্রবার দিন বিকাল 3টা বা 3:30 থেকে শুরু করে আমরা কন্টিনিউ করবো এই বিল শেষ না হওয়া পর্যন্ত। পরে দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপনের কাজ শুরু হয়। উত্থাপিত বিলগুলোর মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব সংশোধনী বিল, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল সহ 7টি বিল। অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস হল। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 উপস্থাপন করা হয়েছে, যা নিয়ে পরে আলোচনা করা হবে। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা শেষে সংসদের অধিবেশন মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ভোট গ্রহণ হবে 12ই মে। তফসিল আগামী 8 এপ্রিল। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ একথা জানান। ইসি সচিব জানান, ইভিএম স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার হবে না। 3টি আলাদা প্রতিষ্ঠান এটি নিয়ে পর্যালোচনা করছে। এসব নিয়ে প্রতিবেদন পেলে পদক্ষেপ নেবে ইসি। যে যন্ত্রের প্রতি জনগণের অনাস্থা তা ব্যবহার করা হবে না বলেও জানান তিনি। জানান, সংরক্ষিত মহিলা আসনে বিএনপি জোট পাবে 36টি, 13টি পাবে জামাত জোট, 1জন পাবেন স্বতন্ত্র থেকে। জানান, শেরপুর 3 ও বগুড়া 6 সংসদীয় আসনের ভোট 9 এপ্রিল। আশ্বস্ত করেন, জাতীয় নির্বাচনের মতোই নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে ইসি। 2টি আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত আছে। আদালত যেভাবে বলবে সেভাবে পদক্ষেপ নেবে ইসি। 80টি পর্যবেক্ষক সংস্থা থেকে সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন পাওয়া গেছে। এসব নিয়ে কমিশন সেমিনার করবে বলেও জানান আক্তার আহমেদ। 8 এপ্রিল 2026
তফসিলটা ঘোষণা হবে আর ভোট হবে 12ই মে 2026 তারিখে। বিএনপির জোট হচ্ছে 36টা। ইরান যুদ্ধের প্রভাব আরও দৃশ্যমান দেশের পেট্রোল পাম্পগুলোতে। রোদ গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে তেল নিতে হচ্ছে চালকদের। যুদ্ধ ঘিরে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ মজুতদারদের বিরুদ্ধে। অন্যদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম সংকটের কারণে আতঙ্কিত হয়ে গ্রাহকদের অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দেশের অর্থনীতি অনেকটাই নির্ভর থাকে মোটর গাড়ির চাকার উপর। ইরান যুদ্ধের প্রভাবে সেই চাকা সচল রাখতে রোদ গরম উপেক্ষা করে প্রতিদিন এভাবেই ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে চালকরা। জ্বালানি সংগ্রহে কেউ কেউ লাইন ধরেছেন সকাল থেকে। তেল সংগ্রহে গড়ে সময় লাগছে 2 থেকে 5 ঘন্টা। তবে শত ভোগান্তির পরও এখন পর্যন্ত দাম না বাড়ায় কিছুটা স্বস্তি। ভোর 5টা বাজে ঢুকছি লাইনে পরিবার থেকে, এখন হচ্ছে প্রায় কটা বাজে, এখন প্রায় 12টা বাজে গেছে। টাইম হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট তো হবেই। 2 ঘন্টা 20 মিনিট যাবত আস্তে আস্তে আসতেছিলাম আর কি। আমরা তো জব করি, এই যে আজকে সারাদিন জব বাদ দিয়ে মনে করেন যে তেল নিতে আসছি। 120 টাকা অকটেন ছিল, ধারাবাহিকভাবে রেখে গেছে। হ্যাঁ, হয়তো বা সরকার অনেক ভর্তুক দিয়ে রাখতে আছে, তো ওরা তো জনগণের জন্য একটা বড় সাপোর্ট। কি করবে এখন, বিশ্বের প্রেক্ষাপটে আমরা পড়ে গেছি, কিছু করার নাই। সব দশের যা, আমাদেরও তা। এই পরিস্থিতিতে প্রতিদিনই লাইনে বাইক রাইড শেয়ারকারী চালকদের অপেক্ষার প্রতিযোগিতা। 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর 600 টাকা তেল পাচ্ছি। মনে করেন রাত 12টা 12:30 বাজতে বাজতে শেষ হয়ে যায়। আবার কালকে সকালবেলা আবার এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল ধরা লাগবে। এই অবস্থায় রাইড শেয়ার করাই মনে করেন কঠিন হয়ে যাচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, তেল সংকট সৃষ্টি বা দাম বৃদ্ধির শঙ্কায় গ্রাহকদের তেল সংগ্রহ হঠাৎ করে বেড়ে যাওয়ায় চাহিদা যোগানের হিসাব মিলছে না। এদিকে গ্রাহকদের অভিযোগের তীর পাম্প মালিকদের দিকে। প্রতিদিন দীর্ঘ লাইন হচ্ছে, 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে। এবং অনেক গাড়িতে দেখা যায় যে আমরা প্রাইভেট কারে 10 লিটার তেল দিচ্ছি, প্রাইভেট কারগুলোতে ও 5 লিটার 7 লিটার তেল নেওয়ার পরে ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছে। বাইকগুলোতে এমন হচ্ছে, আমরা 5 লিটার তেল দিচ্ছি, 3 লিটার তেল দেওয়ার পরে ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছে। মানে ওর প্রবণতাই হচ্ছে আমাকে ট্যাঙ্কি ফুল করতে হবে। এই প্রবণতা থেকে বের নেওয়া হয়েছে, ক্রাইসিস কখনো শেষ হবে না। তেলের তো কোনো সংকট নেই। তেল থাকতে কি লাগে আমরা তেল পাই না? তেল কি নাই আমাদের দেশে? অবশ্যই আছে। তেলটি গেল কই? কিছু কিছু অবৈধ লোকে ধরুক, তাহলে ঠিক হয়ে যাবো। দ্রুত এ সমস্যার কার্যকর সমাধানের অপেক্ষা ভোক্তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। নাইজেরিয়া ও চীন থেকে এলএনজি এবং এলপিজি নিয়ে এসেছে আরও 2টি ট্যাঙ্কার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বর্তমানে এই জাহাজগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে। নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা কুল ভয়েজার নামের ট্যাঙ্কারটি 5 এপ্রিল মহেশখালী আসে। আগামী 8 এপ্রিলের মধ্যে ট্যাঙ্কারটি থেকে জ্বালানি খালাস শেষ হবে। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে গ্যাস জার্নি নামে আরও একটি ট্যাঙ্কার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এই পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি, এলএনজি সহ বিভিন্ন জ্বালানি নিয়ে এসেছে অন্তত 36টি জাহাজ। দেশে হামের ভয়াবহতা বাড়ছেই। 24 ঘন্টায় রাজশাহী ও সিলেটে 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে 2 আর সিলেট এমএজি ওসমানী মেডিকেলের আইসিইউতে মৃত্যু হয়েছে আরেক শিশুর। দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অর্ধশতাধিক শিশু। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হামের উপসর্গ নিয়ে সারা দেশে মৃত্যু হয়েছে 5 শিশুর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সিরাজুম মনির শুভর ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে সোমবার মৃত্যু হয়েছে 2 শিশুর। রাজশাহী মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল শিশু 2টি। এছাড়াও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 20 শিশু। এ নিয়ে হাসপাতালটিতে মোট ভর্তি আছে 138 জন। মোট মৃত্যু হয়েছে 42 শিশুর। হামের প্রাদুর্ভাব ঠেকাতে বিভাগের 10 উপজেলার 402টি কেন্দ্রে হাম রুবেলার টিকাদান কার্যক্রম চলছে।
হামের প্রকোপ বেড়েছে সিলেটেও। এই প্রথম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর বাইরেও জেলার সব হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। পরিস্থিতি সামাল দিতে একসাথে কাজ করছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। যে হামের প্রকোপটা দেখা দিয়েছে সেইটা মোকাবেলা করার চেষ্টা করছি। শহীদ শামসুদ্দিনে জেনারেল ম্যানেজমেন্টটা হচ্ছে, আর আমাদের ওসমানীতে একটা 5 শয্যা বিশিষ্ট আইসিইউ আমরা অতি তড়িৎ গতিতেই চলমান করতে পেরেছি। হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রামে। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, নতুন 17 জন সহ হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে 95 জনে। এখন পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে 14 জনের, 8 জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও 24 শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে 72 শিশু চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 17 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট 248 শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 170 শিশু। এ পর্যন্ত 6 শিশুর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জেও হামের প্রকোপ বাড়ছে। গত 24 ঘন্টায় 250 শয্যার জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন 32 জন। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন 27 জন, আর এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন 64 রোগী। জেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 7 জন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজধানীর হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগী বেড়েই চলেছে। 1 বছর বয়সের নিচের পাশাপাশি 4-5 বছরের শিশুরাও আক্রান্ত হচ্ছে হামে। রোগীদের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় হাসপাতাল কিংবা জেলা সদর হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকার হাসপাতালগুলোতে। ঢাকায় চিকিৎসা পেলেও আক্রান্ত শিশু সন্তানদের নিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে মা বাবাদের। রাজধানীর মুগদা হাসপাতাল ঘুরে এসে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। হামে আক্রান্ত শিশুদের আলাদা কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানীর মুগদা হাসপাতালে। এখানে চিকিৎসাধীন বেশ কয়েকজন শিশুর ঠিকানা নারায়ণগঞ্জে। ঈদের পরই হঠাৎ জ্বর, কাশি, বমি, পরে শরীরে লালচে দাগ। স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় পাঠানো হয় মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালে। সেখানেও অবস্থার পরিবর্তন না হওয়ায় পরে ঢাকার এই হাসপাতালে ভর্তি। 5 দিনের মাথায় আর কি ওর গায়ে র্যাশ ওঠা শুরু হয়েছিল। পরে আমি এটা ছোট শিশু ডাক্তার দেখাইছি, তখন সেখান থেকে ওনারা এখানে পাঠিয়ে দিছে যে ওনার বাচ্চাকে নিয়ে আপনারা হসপিটালে যান। এখানে আসার পরে শুনেছি ওর হাম হয়েছে। হাম প্রথমত ওর চোখ অনেক লাল ছিল, ঠোঁটে মুখের ভিতর অনেক লাল ছিল, মুখে ঘা হয়ে গেছে এবং আস্তে আস্তে মাথা থেকে পা পর্যন্ত লালচে আকার ধারণ করছে, লাল বর্ণ। হাম রোগে আক্রান্ত শিশুদের বয়স 6 মাস থেকে 1.5 বছর। গেল কদিন বিভিন্ন হাসপাতালে এমন চিত্র দেখা গেলেও মুগদা হাসপাতালে 4-5 বছর বয়সী বেশ কয়েকজন শিশুর দেখা মেলে। টিকা দেওয়ার পরও হামে আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন রোগীর স্বজনরা। কেমন বাচ্চা কাচ্চা তো অসুস্থ থাকে, আপনাকে ভালো লাগে? আজ 9 দিন ধরে এই হসপিটালে। মূল সমস্যা যে পুরো শরীরে র্যাশ হয়ে গেছে, তারপরে জ্বর, মারাত্মক জ্বর উঠে, 102-3 ডিগ্রি জ্বর উঠে, তারপরে ডায়রিয়া ছিল, কাশিও অনেক, কাশতে বমি করে দেয়, এরকম অবস্থা, আর কিছু খাইতে পারতেছে না। মুগদা হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তি আছে 42 জন। এদের মধ্যে আশঙ্কাজনক 6 জন। রোগীদের যথাযথ সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল 8টা পর্যন্ত 42 জন ভর্তি আছে। এর মধ্যে 5-6টা রোগী, 5-6টা শিশু একটু খারাপের দিকে আর কি। যাই হোক, আমরা যথাযথ চেষ্টা করতেছি। আমরা হাম রোগীদের জন্য আলাদা কর্নার করেছি, আলাদা থাকার ব্যবস্থা করেছি। আমাদের শিশু বিভাগ তাদের যথাযথভাবে চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে। আমাদের হাসপাতাল প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে এবং এখন পর্যন্ত আমাদের আল্লাহর রহমতে কোনো মৃত্যু নেই। 1 সপ্তাহ কিংবা তার চেয়ে বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শিশুরা সুস্থ হয়ে উঠছে। তবে এসব শিশুদের যথাযথ সময় টিকা না পাওয়া, মৃত্যু ঝুঁকি সহ নানা কারণে বেশ উদ্বিগ্ন অভিভাবকরা। দ্রুত টিকার ব্যবস্থা সহ হাসপাতালে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
দেশে 12 লাখ শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও টিকার সংকট নিয়ে জাতীয় সংসদে আগের সরকারগুলোর কড়া সমালোচনা করেন তিনি। জানিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। থেকে 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস, 1 মাস কম 5 বছর সকল শিশুকে ক্রাশ প্রোগ্রাম হামের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আমাদের জন্য এটা একেবারে ফার্স্ট স্টার্ট। আমরা একটা ব্যর্থতা থেকে নিজেদেরকে নিয়োজিত করে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বে টিকাদান কর্মসূচিটা শুরু করে আমাদের একটা সফলতা গতকাল হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল গতকাল 30টি উপজেলায় ৭৬,০০০ শিশুকে আমরা টিকা দেব। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, আমরা ৭৩,০০০ শিশু আমাদের এই আওতায় গতকাল টিকা গ্রহণ করেছে। সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে জাগপার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। জামাত আমির বলেন, এই প্রজন্ম ফ্যাসিবাদদের বিরুদ্ধে সজাগ রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, অভ্যুত্থান সংগঠিত হয়নি, অভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ছিল বলে মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনে জনগণের রায়কে হাইজ্যাক করা হয়েছে। কেউ চাক বা না চাক, গণভোটের রায় জামাত আদায় করেই ছাড়বে বলেও হুঁশিয়ার করে দেন ডাক্তার শফিকুর রহমান। সরকার বলছে জ্বালানি সংকট নেই, কিন্তু তিনি নিজের গাড়ির জন্যই প্রয়োজন মাফিক তেল পান না বলে অভিযোগ করেন জামাত আমির। জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। টোটাল মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা উন্নত করব না এবং অন্যায়ের ব্যাপারে ছাড়ও দেব না। আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় কাজে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ। সেই দেয়াল আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে নব্য ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। এই লড়াইয়ে সবাইকে আপামর জনতাকে আমি শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গুম প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিলের নামে আমলাতান্ত্রিক জটিলতায় বিভিন্ন সেক্টরকে সরকার হুমকিতে ফেলেছে বলে অভিমত রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীদের। সরকারই কি দেশকে অস্থিতিশীল করতে চায়, এই প্রশ্ন তুলে তারা বলেন, কেবল বিরোধী দলে থাকলেই বিএনপি সংস্কার চায়, আর সরকারে চলে গেলে করে টালবাহানা। রিপোর্ট ওমর ফারুকের। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ স্থগিত, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ইস্যুতে ভয়েস ফর রিফর্মের উদ্যোগে এ সেমিনার। যোগ দেন রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী সহ বিশিষ্টজনেরা। সরকারি বিচার বিভাগ সহ বিভিন্ন সেক্টরকে হুমকি ও ঝুঁকিতে ফেলছে বলে অভিযোগ বক্তাদের। গুমের শিকার বা ভুক্তভোগীদের কারো কারো গুম অধ্যাদেশ ইস্যুতে এখনকার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে আসে সেমিনারে। ইউনূস সরকার বা আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিএনপি যেটা চেয়েছিল যে এরা আসছে একটা ইলেকশন দিয়ে তারা চলে যাক। এখন যদি এই সংস্কারগুলো গৃহীত না হয়, সংস্কারগুলো তাদের সুবিধাগুলো তারা করবেন, যেগুলো তাদেরকে মনে করবে তাদের ক্ষমতাকে ব্যালেন্স করবে, সেটা তারা করবেন না, তাহলে আলটিমেটলি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নির্বাচনী পেয়েছি, এর বেশি কিছু পাওয়ার আমাদের নাই। বিএনপির 31 দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন রাস্তার মধ্যে নামা যায় না, যখন বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা আবার সংসদে আসবো, তখন আবার সংস্কার করা যায় না। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের অধীনে থাকে নিয়েও রয়েছে আপত্তি। আবারও যেন 2/3 মেজরিটি ওই যে কার্স, অভিশাপ, আমরা যেন এটা ভোগ না করতে হয়। স্থানীয় সরকারের এই যে প্রশাসক বসানো, এগুলো সংবিধানের 59 অনুচ্ছেদের লঙ্ঘন। 59 অনুচ্ছেদে বলা আছে, আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক একাংশের স্থানীয় শাসনের ভার দেওয়া হইবে। অর্থাৎ এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচিত প্রতিনিধিরা এগুলো পরিচালনা করবে, এটা সংবিধানের লঙ্ঘন। সত্যিকার অর্থে ক্ষমতা হাতে পেলে চেহারা বদলে যায়।
আমরা যখন নিপীড়িত তখন আমাদের এক চেহারা, যখন আমরা ক্ষমতাশালী তখন আমাদের আরেক চেহারা। এবং এই কারণেই আমাদের এই আন্দোলন করতে হচ্ছে, এই কারণেই এটা করছি। আমরা তো মেরামতি করতে চেষ্টা করছি এবং এটা আমি গ্রহণ করি যে মেরামত করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে, কারো কারো সমস্যা আপত্তি হবে, সেটাকে মেনে নিয়ে আমরা বৃহত্তর স্বার্থে মেরামতটাই করব। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে না রাখলে আগে পরে সবারই ক্ষতিগ্রস্ত হওয়ার কথা মনে করিয়ে দেন বক্তারা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। গুম, মানবাধিকার ও দুদক সহ গুরুত্বপূর্ণ বিষয় অধ্যাদেশগুলোকে আইনে রূপ না দেওয়ার সিদ্ধান্তে সরকারের পেছনে হাঁটার ইঙ্গিত দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক ব্রিফিংয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, অধ্যাদেশ স্থগিতের সুপারিশে হতাশ টিআইবি। অবিলম্বে নিরপেক্ষ স্বাধীন ব্যক্তিদের সমন্বয়ে তথ্য কমিশন গঠনের দাবিও জানানো হয়। তাইমুর রশিদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে যে কয়েকটি অধ্যাদেশ স্থগিত, বাতিল ও সংশোধন করা হচ্ছে সে বিষয়ে সংবাদ সম্মেলন করে টিআইবির অবস্থান পরিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গুটি কয়েক ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল, তাও অনিশ্চয়তায় পড়ল অধ্যাদেশগুলো স্থগিত হওয়ায়। সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে। যে এই চর্চাটা থেকে আমরা সরে আসবো বলে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছিলেন জুলাই আন্দোলনের প্রেক্ষিতে। যে প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাব মুক্ত রাখা, সেই জায়গা থেকে তারা সরে আসার পরিবর্তে বরং একই জায়গায় তারা যাচ্ছেন। টিআইবি মনে করে পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলযোগ্য। দাবি জানান অবিলম্বে নিরপেক্ষ ও স্বাধীন ব্যক্তিদের সমন্বয়ে একটি তথ্য কমিশন গঠনের। আশা করব যে সরকার সদিচ্ছার পরিচয় দিবে, জাতীয় সংসদ সদিচ্ছার পরিচয় দেবে, সংসদের সরকারি দল বিশেষ করে যাদের 2/3 প্রাধান্য, তারা বিষয়গুলোকে নিজেদের অভিজ্ঞতার আলোকে, নিজেদের যে দীর্ঘদিনের যে ত্যাগ এবং বিভিন্নভাবে অনাচারের শিকার হয়েছেন সেই অভিজ্ঞতাকে স্মরণ রেখে, বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতা, যাতে মানবাধিকার কমিশনের মতো, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিতে সরকারের নিজস্ব অঙ্গীকার অনুযায়ী তারা অগ্রসর হবেন এবং এই পথ থেকে তারা সরে আসবেন না, সেটি আমরা আশা করব। সংস্কারের স্বপ্ন পূরণে সরকার ও সংসদ কাজ করবে বলেও প্রত্যাশা টিআইবির। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। গুম করে নির্মম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন যুবদল নেতা মশিউর রহমান মামুন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর গণমাধ্যমে নিজের এই প্রত্যাশার কথা জানান একসময় যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন। তিনি জানান, 2015 সালের 23শে ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে গুম করা হয়। একটানা 6 মাস তার উপর নির্মম নির্যাতনের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। নির্যাতনে পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। তাই ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুম সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও তার অভিযোগ রয়েছে বলে জানান যুক্তরাজ্য প্রবাসী মশিউর রহমান মামুন। তার দায়ের করা অভিযোগ খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এর আগে মামুনের গুম ও নির্যাতনের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইস্যুতে আমেরিকার হুমকি, হুঁশিয়ারি আর আলটিমেটামকে কোনো ধরনের পাত্তাই দিচ্ছে না ইরান। উল্টো ট্রাম্পের হুঁশিয়ারিকে নিয়ে হাসি তামাশায় মেতেছে ইরান। বলছে হরমুজের চাবি হারিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইসরায়েল সহ আমেরিকার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা আরও জোরালো করেছে ইরান। একই সাথে খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। আবারও নাকচ করে দিয়েছে 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী নিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শর্ত আর আলটিমেটাম দিচ্ছেন, তখন ইরান সাফ জানিয়ে দিয়েছে ওই পথ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আর কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না। ইরানের মাটিতে আরও শক্তিশালী আঘাত এলেও তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলোকে আর ইরানের সমুদ্র সীমায় প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। ইরান শুধু হুমকি দিয়েই ক্ষান্ত নেই। সোমবার আরও হামলা জোরদার করেছে মোস্তফা খামেনির দেশ। ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ, পানি ও তেলের ডিপোতে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনের হামলায় হতাহত হয়েছে অর্ধশতাধিক ইরানি নাগরিক। তেহরানের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় 50টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকায় বিশ্ববাজারে লাগামহীনভাবে বাড়ছে তেলের দাম। পাশাপাশি খাদ্যদ্রব্যের দামও বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা। যুদ্ধ দীর্ঘায়িত হলে শিগগিরই খাদ্য আমদানিকারক দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে শঙ্কা সংস্থাটির। এসবের মধ্যে আশার বাণী শোনাচ্ছেন মধ্যস্থতাকারী দেশগুলো। যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলো ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে চলমান সংঘাত চূড়ান্তভাবে বন্ধ হতে পারে বলে ধারণা করছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর অন্তত 4 জন কর্মকর্তা। তবে শিগগিরই এর ভালো কিছুর সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শিক্ষকদের উৎসব ভাতা 10% বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। অনলাইন অফলাইন ক্লাস নিয়ে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বাচ্চাদের ডিজিটাল এডুকেশনে অভ্যস্ত করতে হবে, এর বিকল্প নেই বলে তিনি মনে করেন। 17 বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর যে 10% উৎসব ভাতা বাড়ানো হচ্ছে তা কোরবানি ঈদের সময় বাস্তবায়ন হতে পারে। শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল গঠন করা উচিত বলেও মনে করেন তিনি। করোনার সময় কন্টিনিউয়াসলি থাকার কারণে বাচ্চারা আনসোশ্যাল হয়ে গেছে। এই জন্য একদিন বাসায়, পরের দিন কিন্তু ক্লাসে যাচ্ছে। তাহলে আমি সপ্তাহে বেসিক্যালি 2 দিন নিচ্ছি, 2 দিন তো ছুটি, তাহলে 5 দিনের মধ্যে 2 দিন নিচ্ছি। আর যদি আমি না নেই তাহলে আনসোশ্যাল হবে। আর যদি আমরা সবসময় ক্লাসে নেই তাহলে আমরা ঢাকা শহরকে আবার গ্রিডলক করে ফেলবো এবং জ্বালানি এই সমস্যাটাকে আরও বৃদ্ধি করবো। ইট ইজ এ টেম্পোরারি, বাট পার্মানেন্টলি আপনাকে কিন্তু এই ডিজিটাল এডুকেশনের বাচ্চাদের নিতেই হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। পারস্পরিক সম্পর্ক জোরদার ও দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞান ভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিউ মিডিয়ার দ্রুত বিস্তার দুই দেশের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে গণমাধ্যম খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও আলোচনায় গুরুত্ব সহকারে উঠে আসে। এছাড়াও দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময়, বিশেষ করে শিল্পী ও অভিনয় শিল্পীদের পারস্পরিক সফর এবং যৌথ প্রযোজনার সম্ভাবনা নিয়েও কথা হয়। বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডর উদ্যোগের আওতায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে 7 এপ্রিল থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 শুরু হচ্ছে। এটি চলবে 13 এপ্রিল পর্যন্ত। ব্রিফিংয়ে জানানো হয়, দেশের 20টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে। জাটকা আহরণ, ক্রয়, বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয় তা সৌজন্যমূলক। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরও খাদ্যসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। আর্থিক সহায়তা বিতরণে সরকার কোনো অনিয়ম সহ্য করবে না বলেও জানান প্রতিমন্ত্রী।
রপ্তানি উন্নয়ন তহবিলের পরিমাণ দ্বিগুণ করে $5 বিলিয়ন উন্নীত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দাবি জানিয়েছে এফবিসিসিআই। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং জ্বালানি সরবরাহে প্রয়োজনীয় ডলার সরবরাহ নিশ্চিতের সুপারিশও করেছেন সংগঠনটির প্রতিনিধিরা। দেশের বিরাজমান অর্থনীতি এবং ব্যাংকিং বিষয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সাথে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর সহ বিভিন্ন অ্যাসোসিয়েশন ও চেম্বারের নেতারা এ দাবি জানান। এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, বৈঠকে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো, ঋণের সুদ হার কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। নগদ সহায়তা নিয়মিত প্রদানের বিষয়ে আলোচনা হয় বলেও জানান বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বৈঠকে গভর্নর আশ্বস্ত করেন, দেশে সরবরাহ ভালো থাকায় ডলারের বিনিময় হার বৃদ্ধির শঙ্কা নেই। বৈঠকে গভর্নর কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিলেও বাকি বিষয়গুলোতে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে জানান এফবিসিসিআইয়ের মহাসচিব মোহাম্মদ আলমগীর। আমরা চেয়েছি যে বর্তমানে যে ব্যাংক রেট আছে, আপনার ইন্টারেস্ট রেট, সেটা কী করে আরও কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। বিশেষ করে আপনারা জানেন তেলের সরবরাহ যেটা মধ্যপ্রাচ্য থেকে আমাদের আসে, সেটার কারণে আমাদের অতিরিক্ত টাকা লাগবে। সেক্ষেত্রে আমাদের যাতে বৈদেশিক মুদ্রায় কোনো টান না পড়ে সেই ব্যাপারে তাদেরকে আপনার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি। আমরা পিডিএফ ফান্ডটাকে বাড়াবার জন্য বলেছি এবং এটাকে ইমিডিয়েটলি এখন যেটা 2.5 বিলিয়ন আছে এটাকে 5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা করার ওনারা পদক্ষেপ নেবেন। সুদের হার কমানোর কথা বলছি, আর ইনসেন্টিভের যে টাকাটা আমরা দীর্ঘদিন আটকে থাকি, এইটা বলা হয়েছে যে এটা প্রতি মাসে ক্লিয়ার করা এবং ওইটা উনিও উদ্যোগ নেবেন, এটা প্রতি মাসেরটা যাতে মাসে ক্লিয়ার করা যায়। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের আয়োজনে সাগর রুনি হত্যার বিচারের দাবিতে এক সমাবেশে এই মন্তব্য করেন তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারগুলো এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করতে চায়নি। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার তারিখ বারবার পেছানোর ঘটনায় তদন্ত সংস্থাগুলোকে আইনের মুখোমুখি করার দাবি জানান তারা। নতুন সরকার এই হত্যার সঠিক বিচার করবে এমন আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিক নেতারা। আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানানো হয়। 2012 সালে 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ সময় পরে একটি অসাধারণ অংশগ্রহণমূলক চমৎকার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যে সরকার এখন সংসদ এবং রাষ্ট্র পরিচালনা করছে, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের দাবি আমরা আপনাদের মাধ্যমে এর সফল তদন্ত প্রতিবেদন করতে চাই। আমার শেষ কথা, আমরা আপনাদেরকে ব্যর্থ হিসাবে দেখতে চাই। হত্যাকারীদের মধ্যে এমন কেউ ছিল যারা সরকারের শীর্ষস্থানে বসেছিল এবং সরকারকে নিয়ন্ত্রণ করেছে। আমরা আশা করেছিলাম সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিচার আমরা পাব। গত বছর সেই আশায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্মারকলিপি দিয়েছিলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে, কিন্তু অত্যন্ত লজ্জা এবং দুঃখের বিষয়, ওই স্মারকলিপিটা যে দিয়েছি তারপরে আমাদের কোনোদিন ডাকেও নি যে তোমরা যে স্মারকলিপি দিয়ে গেলা তোমরা কি চাও। আমরা লজ্জা পেয়েছি। দেশের আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জুলাই শহীদদের রক্তের উপর গঠিত সরকার অন্য কারো আঙুলের ইশারায় দেশ চালাবে, এটা জনগণ মেনে নেবে না। এর জন্য প্রয়োজনে তারা আবার রাজপথে নামবে, হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। বগুড়া 6 আসনের উপনির্বাচনে জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেলের পক্ষে গণসমাবেশে তিনি একথা বলেন। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। পরিদর্শন শেষে টেকনাফ স্থলবন্দর সচল করার ঘোষণা দেন তিনি। পরিদর্শনের সময় তিনি বন্দর সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন এবং বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরনাহার চৌধুরী, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাভারের রুস্তমপুর এলাকায় একটি ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের উদ্যোগে তুরাগ নদীর তীরে রুস্তমপুর উত্তরা ব্রিজের দাবিতে হয় মানববন্ধন। উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক মেম্বার আনিসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিতে চান সাফ অনূর্ধ্ব-20 শিরোপাজয়ী বাংলাদেশ দল। বিশ্ব ক্রীড়া দিবসে সাফ জয়ীদের সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে নিজেদের ইচ্ছার কথা জানান যুব দলের অধিনায়ক মিঠু চৌধুরী। তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মনির হোসেন খানের রিপোর্ট। 6 এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সকালে ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত সবাই অংশ নিয়েছেন র্যালিতে, যার নেতৃত্বে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখান থেকে সবাই হাজির হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদে। আলোচনা সভায় অংশ নেন ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা। তারপর এনএসসির অডিটোরিয়ামে সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের দেওয়া হয় সংবর্ধনা। যুব সাফ অধিনায়ক মিঠু চৌধুরী অনুরোধ জানান, চ্যাম্পিয়ন ট্রফিটি তারা তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে। রোনান সুলিভান শুনিয়েছেন জাতীয়তাবোধের গান, আর গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনের কণ্ঠে পাইপলাইন আরও সমৃদ্ধ করার আকুতি। আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয় তাহলে ভালো হবে। আমরা যেমন তাদের জন্য দেশে ট্রফি এনে দিয়েছি, তারাও আমাদেরকে অনেক পুরস্কৃত করেছেন, এতে আমরা অনেক খুশি। আমরা তাদের কাছে চাইব যেন তারা বাংলাদেশের ফুটবলটা নিয়ে একটু কাজ করে, তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরও উন্নত জায়গায় যাইতে পারে। Bangladesh football really helped me get here, and then from there the coaches were incredible, the team was phenomenal. It's the hardest working team I've ever been a part of, and I just wanted to thank all of them. Thank you guys for showing up, and let's go Bangladesh. তাদের অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল হক। আরও একবার জানিয়েছেন, ক্রীড়াঙ্গনে রাজনীতির ঠাঁই নেই। আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপের সেই ট্রফিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। আমরা কোনোভাবেই আগামীর ক্রীড়াঙ্গনে কোনো দলীয়করণ করতে চাই না। আমরা রাজনৈতিক মুক্ত একটি ক্রীড়াঙ্গন চাই। সেই রাজনৈতিক মুক্ত ক্রীড়াঙ্গনের জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। সাফ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে দেওয়া হয়েছে 1 লাখ টাকার চেক। 23 ফুটবলার চেকের পাশাপাশি পেয়েছেন ক্রীড়া কার্ড। অবশ্য এই কার্ড কার্যকর হবে যখন এই ফুটবলাররা সিনিয়র দলে খেলবেন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব আমরা। শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। প্রকল্পের অপচয় বন্ধে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিগত সরকারের 1300 প্রকল্পের যৌক্তিকতা যাচাইয়ের সিদ্ধান্ত। দেশে খেলাপি ঋণের পরিমাণ 5,44,000 কোটি টাকা, সংসদে তথ্য। শীর্ষ খেলাপি ঋণের প্রতিষ্ঠানের 10টি এস আলম গ্রুপের কাল থেকে অধিবেশন দুবেলা। তেল সংকট চলছেই, আজও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মজুতদারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ভোক্তাদের। হামের ভয়াবহতা বাড়ছে, রাজশাহীতে 2 ও সিলেটে 1 শিশু মৃত্যু। 12 লাখ শিশুকে টিকা দেওয়া হবে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিরোধী দলে থাকলেই বিএনপি সংস্কার চায়, সরকারে গেলে করে টালবাহানা। সেমিনারে অভিমত, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আইনে রূপ না দেওয়ার সিদ্ধান্তে হতাশ টিআইবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।